শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার সুন্দর একটি সকাল, কিন্তু কিছু কিছু সকাল না একটু অন্যরকম এই দৃষ্টিতে নতুন অতিথি থাকেন তাকে আমরা জানি, এবং একই সাথে আমাদের জীবনেও নানা ধরনের ঘটনার মধ্য দিয়ে আমরা যাই, কারণ জীবনই আসলে একটা রঙ্গমঞ্চ। একদম শুরুতে লাবণ্যর কাছে চলে যাচ্ছি। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? আমি আছি, মোটামুটি ভালোই আছি, কিন্তু এই নিদারুণ প্রশ্নটা তোমাকে করার মতো একদমই দুঃসাহস আমার হচ্ছিল না যে লাবণ্য কেমন আছো। সবকিছুর মধ্যে দিয়ে আসলে আমাদের জীবন চলে এবং সব মিলিয়ে বলতে হয় ভালো আছি, ভালো থাকতে হয়। একদমই খুবই শক্ত মনের মানুষ তুমি, এবং সত্যিকার একজন শিল্পী তুমি, যে শো মাস্ট গো অন এই নীতিতে চলো। দর্শককে জানাই কে আছেন আজকে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উন্নয়ন কর্মী, গবেষক এবং উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ মীর আহসান হাবিব। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরাও ভালো আছি স্যার, এবং যেটা হয় আসলে একজন নতুন অতিথি পেলে আমরা তো বেশ আনন্দিত বোধ করি। আপনার সকালটা শুরু হয় কিভাবে আজকে, যদি সেটা জানতে চাই। আমার জন্য একটা খুব এক্সাইটিং অভিজ্ঞতা আজকে, যেমন আজকে আচ্ছা। আপনাদের সকালটা শুরু হচ্ছে আপনাদের সাথে। আচ্ছা, আর এমনিতে অন্যদিন সকালে ঘুম থেকে উঠে, যেহেতু আমি এখন এই মুহূর্তে বলতে পারেন যে ছাত্র, তো একটা ছাত্রের জীবন যেভাবে শুরু হয় একটু, সেটা অবশ্য বিদেশে, এই দেশে না। আচ্ছা। এটা হচ্ছে যে ঘুম থেকে উঠেই আমার তাড়া থাকে হচ্ছে ক্লাসে যাওয়ার, অথবা হচ্ছে যে কোনো একটা অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে, দ্রুত শেষ করতে হবে, অথবা প্রফেসরের সাথে মিটিং আছে, অথবা আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার কোনো ক্লাস আছে, সেই জন্য প্রিপারেশন নেই। এত সকালে একটা শুরুটাই হয় হচ্ছে আমার একটা একাডেমিক এনভায়রনমেন্টের, মানে শিক্ষার একটা পরিবেশ আবহাওয়ার মধ্য দিয়ে তৈরি হয় আর কি। এটা যেটা যে দিনের শুরুটা হয় এভাবে আর কি এটা। আর এখন যেটা কাটছে বাংলাদেশে, সেটা হচ্ছে অনেকটাই আয়েশি জীবন। সেটা হলো যে গভীর রাতে পড়াশোনা শেষ করে ঘুমাতে যাওয়াতে সকালে উঠে হচ্ছে আয়েশ করে নাস্তা করে একটা সুন্দর অনেক লম্বা সময় নিয়ে কফি খাওয়া, এন্ড দেন হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন বন্ধু বান্ধব যারা আছেন বা আত্মীয় যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে সময়টা কাটছে আমার। চমৎকার। আসলে প্রত্যেকটা জিনিসের শুরু থাকে, জীবনেরও তো শুরু থাকে। জীবনের শুরুতে শৈশব থাকে। সেই শৈশবে যদি একটু ফিরিয়ে নিয়ে যাই, ময়মনসিংহের সেই শৈশব, সেই সময়টা কেমন ছিল? আমি তো আসলে অসাধারণ একটা সময় আর কি। এটা তো আসলে মানে ওল্ড ইজ গোল্ড। সবসময় আমরা চাই যে আমাদের অতীতে ফিরে যাওয়ার জন্য আর কি এটা। তো আমার জন্ম, লেখাপড়া, বেড়ে ওঠা একটা গুরুত্বপূর্ণ অংশ ময়মনসিংহে কেটেছে। আমার জন্ম হয়েছে ময়মনসিংহ শহরে। তৎকালীন মফস্বল, এখনকার সেই কংক্রিটময় বিভাগীয় শহর নয়, সেটা ছিল একেবারেই মফস্বল ময়মনসিংহের। ময়মনসিংহে আমার জন্ম হয়। আমার স্কুলে আমি পড়াশোনা করি। প্রথম স্কুল ছিল প্রি ক্যাডেট স্কুল। সেখান থেকে ক্লাস 3-তে বাবার ইচ্ছাই অনেকটা, মা চাচ্ছিলেন না যদিও, তো বাবার ইচ্ছাই হচ্ছে ময়মনসিংহ জেলা স্কুলে ভর্তি হই। তো সেখান থেকে আমি ম্যাট্রিক পাস করি। তারপরে 1992 সালে ম্যাট্রিক পাস করার পরে আমি 1994 সালে সরকারি আনন্দমোহন কলেজে, বিশ্ববিদ্যালয় কলেজে। আচ্ছা, এই গল্পগুলো আসলে ধারাবাহিকভাবে আমরা শুনবো। আমরা একটু স্কুল জীবনেই থাকি বা শৈশবের সময়টাতেই থাকি। শৈশব আসলে যেমনটা আমরা বলি যে বীজ বপন হয় জীবনের। বাবা মার কিছু আচরণ বা বাবা মার কিছু অভ্যাস যেগুলো আপনাদের মধ্যে বাবা মা নিয়ে আসে বা সন্তানের মধ্যে বাবা মা নিয়ে যায়, তো সেই জায়গা থেকে কি ধরনের শৈশবে মানে কি ধরনের আচরণ পেয়েছেন বা অভ্যাসগুলো কি? একটু যদি আমরা বাবা মার কথাই জানতে পারি, বাবা কি করতেন, বাবার গল্পগুলো বা মায়ের গল্পগুলো, বা এখন হয় না যেটা আমার আর মাসুকের একই কথা, যে আমরা কিন্তু বড় হয়ে এটা বুঝতে পারি যে বাবার এই গুণটা আমার মধ্যে চলে এসেছে বা মায়ের এই বিষয়টা আমার মধ্যে চলে এসেছে। আপনার ক্ষেত্রে কি হয়েছে? আমার জীবনে বাবা মার প্রভাব তো অবশ্যই প্রবল। যেটা হয়েছে আমাদের ক্ষেত্রে, আমরা 2 ভাই বোন, তো আমাদের ক্ষেত্রে আসলে বাবা মার অনুশাসনটা সেভাবে কখনোই ছিল না যে এটা করতে হবে, এটা পড়তে হবে, এই প্রাইভেট পড়তে হবে, এটা করতে হবে। অনেকটা প্রগতিশীল পরিবারে আমাদের বেড়ে ওঠা, এবং সেটা মূলত এসেছে আসলে মার দিক থেকে আর কি। আমার মা ছিলেন খুবই প্রগতিশীল। ধরুন যে 1985-1990 এই সময়ে আমার বাবা এবং মা দুজনেই চাকরি করতেন ময়মনসিংহে। তো এটা তখন খুবই একটা মানে সাধারণ ঘটনা ছিলেন না।
তো যে কারণে দিনের একটা বড় অংশ বাবা মা থাকতেন তাদের কাজ নিয়ে ব্যস্ত। দিনের বেলা তারপর বাসায় এসে তাদের আসলে সেই শাসন করার হয়তো সেই ইচ্ছাটাও ছিল না, অথবা হয়তো মনে করতেন যে আমার ছেলে মেয়ে তাদের মতো করে বড় হবে আর কি এটা। তো সেটা হয়েছে যে এখন আমার পরবর্তী বেড়ে ওঠার ক্ষেত্রে আমার সিদ্ধান্তগুলো সব আমি নিয়েছি। আচ্ছা। তো এখন অবশ্য আমার মনে হয় যে না, সেই শাসনটা আসলে দরকার আছে। যে সব সময় কিন্তু আসলে ছেলে বা মেয়ে ঠিক সন্তান ঠিক বুঝতে পারে না যে কোনটা তার জন্য ঠিক বা সত্যি। বা কোনটা তার জন্য ঠিক হচ্ছে না আর কি এটা। তো সেটা আবার পরবর্তী জীবনে আমার কাছে এখন যেটা মনে হয় যে আমার যারা সংস্পর্শে যারা আসেন বা যাদের সাথে আমার সম্পর্ক আছে, আমার বেশিরভাগ ক্ষেত্রেই সেটা মনে হয় যে এই ডিসিশনটা তার দিক থেকে আসুক। তো যে কোনো কারণে হচ্ছে আমি খুব কম ক্ষেত্রেই হচ্ছে কাউকে উপদেশ বা কাউকে পরামর্শ দেই, আনলেস আপনার কেউ খুব চাচ্ছে যে কি এই বিষয়ে কি হতে পারে। আর ছোটবেলা থেকেই আমার বাবার একটা ব্যাপার ছিল যে উনি আমাকে পত্রিকা পড়াতেন, দুটো পত্রিকা। ওই সময়ে বাংলা পত্রিকা ছিল ইত্তেফাক, একমাত্র বাংলা না, দুটো পত্রিকা, ইত্তেফাক এবং সংবাদ। আচ্ছা আচ্ছা। তো সংবাদ, ওই যে বললাম যে পরিবার ছিল একটু প্রগতিশীল ঘরানার, তো যে কারণে হচ্ছে আমাদের বাড়িতে একই সঙ্গে সংবাদ ছিল পত্রিকা, আর সেটা ছিল একদম প্রথম সারির পত্রিকা, ইত্তেফাক এবং সংবাদ। আমরা সংবাদ পড়তাম আর পড়তাম অবজারভার। আচ্ছা। অবজারভার, তো এই দুইটা পত্রিকায় এখনো টিকে আছে, কিন্তু সেই সুনাম বা সেই ইয়েটা এখন নাই। হয়তো অনেকে নামও হয়তো মনে করতে পারবে না যে এটা পত্রিকা আছে। বাট বাংলাদেশের শিল্প, সাহিত্য, রাজনীতি তে একটা প্রভাব বিস্তার প্রভাবক তৈরি করার ক্ষেত্রে এবং ধরুন যে পরবর্তী জেনারেশন তৈরি করার ক্ষেত্রে এই দুইটা পত্রিকার এবং ইত্তেফাকের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। একদমই। তো এমনিতে আপনার বাবা কোথায় চাকরি করতেন? বাবা কাজ করতেন বাংলাদেশ রেড ক্রিসেন্টে, তো উনি আচ্ছা। অবসরে যান উপপরিচালক হিসেবে আর কি। আর মা কোথায় মা চাকরি ছিলেন করতেন? ব্যাংকার, উত্তরা ব্যাংকে। বাংলাদেশের ওই সময়কার সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক ছিল উত্তরা ব্যাংক। আপনারা তো দু ভাই বোন দু ভাই ছিলেন, বোন। যদি ভুল না করে থাকি, এবং আপনি বড়। জি। তো এরকম একটা পরিবারে থাকে না, বাবা মারও কিন্তু একটা চাওয়া পাওয়া থাকে যে তাদের বড় ছেলে কিংবা ছেলে আসলে বড় হয়ে কি হবে। এরকম কি ছোটবেলায় পেয়েছিলেন আপনার জীবনে? আপনি তো একদম ঠিক জায়গাতে গেছেন আর কি। সেটা হচ্ছে যে এটা আমার মাথায় ছিল না, বাট মনে আসলো আর কি এটা দেখে না। আমার মার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, তো আচ্ছা। উনি ডাক্তার হতে পারেননি, তো তার একটা প্রচন্ড ইচ্ছা ছিল যে আমাকে ডাক্তার বানাবে নাকি এটা। তো আমি তো আসলে ভালো ছাত্র ছিলাম কিন্তু পড়ুয়া ছিলাম না। আচ্ছা। আমি দেখতাম যে ডাক্তারি যারা পড়ছেন আমাদের ফ্যামিলিতে অনেক পড়তে হয়, অনেক পড়তে হয়। আমার পক্ষে মনে হয়েছিল যে এটা আমার কাজ না, মানুষের জীবন নিয়ে কাজ করবো, এত পড়তে হবে, এটা আমি পারবো না আসলে এটা। তো আমি হচ্ছে যে আসলে যখন মেডিকেল ভর্তি পরীক্ষাটা হয়, তো সেই ভর্তি পরীক্ষাটা আমি আসলে বাড়ি থেকে একরকম বলতে পারেন যে পালিয়ে যাই আর কি, যে পরীক্ষাটা দেইনি আর কি, মেডিকেল ভর্তি পরীক্ষা আমি দেইনি। তো আমি খুবই মাঝে মাঝে, আপনি আমাকে আসলে একটা স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেলেন যে আমার মার জীবনে একটা অপ্রাপ্তি, যে আমাকে উনি ডাক্তার বানাতে না পারা, তো সেটা আমার জন্য, যেটা আমি পরীক্ষাটাই আমি দেইনি। আর আর তারপরে তো আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই। আর যেটা ছোটবেলায় যেটা হয়েছে, যে ওই যে বললাম যে প্রগতিশীল একটা আবহাওয়ার মধ্যে আমাদের জন্ম এবং বেড়ে ওঠা। তো যেটা হয়েছিল যে আমাদের বাসায় একটা বইয়ের শেলফ ছিল, আচ্ছা। যেখানে আমাদের ফ্যামিলির অনেকের বইয়েই হয়তো সংগ্রহ ছিল, মামাদের বই, মা বাবা অনেকের সংগ্রহ ছিল। সেখান থেকে একদিন আমি পরিচিত হই সুকান্তের সাথে। আচ্ছা। তো সুকান্ত ভট্টাচার্যের একটা গাঢ় নীল মলাটের বই, প্রথম সংস্করণ, ছেঁড়া ছিল অনেকটাই। তো সেই বইটা আমার হাতে পড়ে আর কি। কোন ক্লাসে? এটা আসলে মেমোরি থেকে বলতে হবে, আমার ধারণা 5, 6 বা 7 হতে পারে। আচ্ছা। তো খুবই অল্প বয়স আর কি এটা। ওই সময় আসলে এই ধরনের বিষয়গুলো মানুষের দর্শনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসে। আপনার জীবনে সুকান্ত আসলে কিভাবে আমূল পরিবর্তন নিয়ে এসেছিল সেই জায়গাটায় আমরা যাব, কিন্তু আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, দর্শককে জানাই। মীর আহসান হাবিব বাংলাদেশের একজন বিশিষ্ট উন্নয়ন সংগঠক, গবেষক এবং উন্নয়ন যোগাযোগ কর্মী। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে সাস্টেইনেবিলিটি বিষয়ে পিএইচডি গবেষণা করছেন, যেখানে তার গবেষণার মূল বিষয় জলাভূমি অভিযোজন, টেকসই উন্নয়ন এবং জলবায়ু শাসন ব্যবস্থা। একই সঙ্গে শুষ্ক আবহাওয়ায় তিনি অতি গরমে প্রাকৃতিক অভিযোজন তার গবেষণায়ন অন্যতম বিষয়।
বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন এবং যোগাযোগ ও কৌশল তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ইউএনডিপি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ এবং প্রথম আলোর মতো প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে কাজ করেছেন। একই সঙ্গে তিনি দ্য ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে সমসাময়িক উন্নয়ন, জলবায়ু ও নীতি বিষয়ে নিয়মিত লেখালেখি করেন। উন্নয়ন, যোগাযোগ, সুশাসন, গণতন্ত্র ও জলবায়ু, ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার অবদান দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। তিনি 2022-23 সালে মর্যাদাপূর্ণ ফুল ব্রাইট হিউবার্ট এইচ হামফ্রি ফেলোশিপ এবং 2021 সালে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে সম্মান অর্জন করেন। তাকে আমরা অল্প করে জানছিলাম, আবারও ফিরে যাচ্ছি তার কাছে। আপনি সুকান্তকে নিয়ে কথা বলছিলেন, কিশোর কবি, এবং কিশোর বয়সেই তার লেখার সাথে আপনার পরিচয় হয়। তো সুকান্তের সেই রচনা সমগ্র আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। আসলে সেখান থেকে বলতে পারেন যে আমার পরবর্তী জীবনের যেগুলো আপনি বলে আসলেন, আমার পেশাগত জীবনে, আমার হচ্ছে যে শখ, আমার ব্যক্তি জীবনে হচ্ছে তার একটা প্রচন্ড রকম প্রভাব আছে। মূলত বলতে পারেন যে সুকান্ত রচনার সাথে পড়েই হচ্ছে আমার বলেই ফেলি যে বাম ঘরানার রাজনীতির সাথে আমার প্রথম পরিচয় ঘটে, এবং যেটার বহিঃপ্রকাশ ঘটে বিশ্ববিদ্যালয় জীবনে গিয়ে, যে খুবই সক্রিয়ভাবে বাম রাজনীতির সাথে যুক্ত হই, আমাদের ছাত্রীদের সাথে যুক্ত হই আর কি এখানে। তো এই সুকান্ত কিন্তু পরবর্তীতে আমার স্কুল জীবনেও প্রভাব ছিল আর কি, যে আমার ধরুন যে স্কুলের যারা বন্ধু বান্ধব যারা ছিলেন বা আত্মীয় স্বজন যারা ছিলেন, প্রত্যেকেরই একটা ধারণা ছিল যে আমি খুব তর্ক করি, আমি খুব বিতর্ক করি, আমি খুব আর্গুমেন্ট দিই, সবকিছু পেছনে আমি প্রশ্ন করি। তো এই জায়গাটা কিন্তু সুকান্ত দিয়ে শুরু হয় আসলে। তারপরে বিভিন্ন ভাবে বিভিন্ন জনের সাথে পরিচয় হয়, সত্যেন সেন, সুকুমার রায়, একটা অন্য স্ট্রিমের, বাট এইভাবে বিভিন্ন জনের সাথে আমার একটা পড়ার অভ্যাস ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমার ওই একাডেমিক লেখাপড়ার প্রতি খুব একটা আগ্রহ ছিল না, একেবারেই ছিল না। তবে বলা যায় স্কুল পর্যন্ত ময়মনসিংহের অন্যতম ভালো ছাত্র। এটা আমার মনে হয় ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, কম পড়ে কিন্তু ভালো রেজাল্ট করে। আমি এটা খেয়াল করেছি, এবং বেশিরভাগ গল্পগুলো শুনে আমার এরকমই মনে হয় যে ছেলেরা বলে যে আমরা পড়ি না, এত পড়া হয় না, সেই জায়গায় মেয়েরা কিন্তু অনেক পড়ে, অনেক সময় দেয়। একটু যদি আমি এমনি জানতে চাই, আপনাকে নিয়ে যখন জানছিলাম যে ছোটবেলায় একটু আপনি খুব অনেক বেশি প্রশ্ন করতেন এবং যুক্তি দিয়ে সেটা দেখাতে চাইতেন, সেই প্রশ্নগুলো আসলে কেমন ছিল বা কি ধরনের প্রশ্ন করতেন সেটা যদি একটু জানতে পারি। এটা তো আসলে রিকল করে যাওয়াটা খুব কঠিন, কি ধরনের প্রশ্ন ছিল। যেমন ধরুন যে আপনি কোনো একটা কাজ কাউকে প্রশংসা করছেন, তো সে আসলে কি করেছে আর কি, এটা কাজটা কি ছিল কি, এটা প্রশ্নগুলো এমন হতে পারে আর কি। আমার যেমন ছিল যে চারটা কেন আমাদের সাথে যায়, এটা আমি অনেক করতাম আমার বাবা মাকে, এরকম কিছু ছিল নাকি? হ্যাঁ, যেমন ধরেন যে স্কুলে আমার মনে আছে একদিন আমি প্রশ্ন করলাম যে ওই যে তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত, আপনি কি এটা শুনেছেন? তো এটা ছিল একটা ইউনিভার্সাল ট্রান্সলেশন, যে এই ট্রান্সলেশনটা পরীক্ষাতে আসবেই। তো দি তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত, তো দি তাজমহল স্ট্যান্ডস অন দ্য রিভার যমুনা। অন কেন হবে এখানে? অন হচ্ছে উপরে, তো বাই দ্য সাইড অফ দ্য রিভার ব্যাংক কেন হবে না? কিন্তু তখন কিন্তু এগুলো আমরা অনেকটাই মুখস্থ করতাম। এই ধরনের কিছু ব্যাপার ছিল যে এটা জাস্ট একটা হঠাৎ করে মনে পড়ে গেল আসলে, যে হ্যাঁ প্রশ্নগুলো এরকম ছিল আর কি। এটা এবং যেমনটা শুনছিলাম যে ছোটবেলা থেকেই আসলে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার প্রতিও আপনার একটা অনুরাগ ছিল, বা পরিবার থেকেই সেটা আপনার মধ্যে আসলে দেওয়া হয়েছিল খুব সূক্ষ্মভাবে এবং খুব টেকনিক্যাল ওয়েতে, যে দুটো পত্রিকায় রাখা হচ্ছে, দুটো পড়তেই বাধ্য, তাই না? আপনি একদম ঠিক জায়গাটায় বলেছেন আর কি। আমার ইংরেজির প্রতি আগ্রহ ছিল, ওই যে বাবার কথাটা বললাম, বাবার একটা ভূমিকা আছে। তো বাবা যে কোনো কারণেই হোক উনি ওই যে অবজারভার আর সংবাদ পত্রিকা রাখতেন বাসায়। খুবই রেয়ার ছিল ওই সময় দুটো পত্রিকা একটা বাড়িতে থাকা। যেটা বাবা করতেন সেটা হচ্ছে কোনো একটা পত্রিকার হচ্ছে খবরের বাংলা এবং ইংরেজি একই সাথে আমাকে পড়তে বলতেন। তো প্রথাগত শিক্ষকের কাছ থেকে শেখার চাইতে ওইটা হচ্ছে যে আসলে পত্রিকার কাছে আমি কৃতজ্ঞ, দুইটা পত্রিকার কাছে, যে আমার বাংলার চর্চা এবং ইংরেজির চর্চাটা খুব বলতে পারেন যে একদম শৈশবে হচ্ছে যে দৃঢ় করে দেয়। দৃঢ় বলা ঠিক হবে না, মানে শৈশবের গঠনটাকেই সে সুন্দর করে দেয়। যে কারণে হচ্ছে যে মাঝে মাঝে এখন আমার খারাপ লাগে, যেটা খুব বলতেই হচ্ছে, যে আমাদের দেশে ভাষা চর্চার ক্ষেত্রে কিন্তু আমাদের সাংঘাতিক রকম দৈন্যদশা। সেটা ইংরেজি তো অনেক পরের ব্যাপার, সেটা হচ্ছে যে শুধু বাংলাটাকে হচ্ছে আমরা
কথ্য ভাষা বা লিখিত ভাষা যে আপনার একটা শুদ্ধ রূপ, সেটা কিন্তু আমরা দিতে পারিনি এখন পর্যন্ত। আসলে তো সেখানে ইংরেজিতে আমরা পিছনে থাকবে, এটাই খুব স্বাভাবিক। একটা সেকশন অফ পিপুল খুব এগিয়ে গেছে এখানে, যেমন ধরুন দোজ হু আর প্রিভিলেজড, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, বা যাদের ওয়েল অফ ফ্যামিলি, যারা মনে করে যে ইংরেজি ইজ দ্য ফিউচার, তো তাদের ক্ষেত্রে হয়তো তাদের এই গঠনটা অন্যরকম হচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে, ইভেন পারিবারিক আবহের ভেতর দিয়ে অথবা পরবর্তীতে শিক্ষা জীবনে এই গঠনটা হচ্ছে না, যে কারণে হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে আসলে পিছিয়ে যাচ্ছি। পিছিয়ে যাই। ইভেন ধরুন যে আমরা যে আরবিটা পড়ি আর কি, যেটা আমার এখন মনে হয় যে আমি তো ইউএনডিপিতে কাজ করেছি, আমি যদি এই আরবি ভাষাটা আসলে অর্থ দিয়ে শিখতাম ছোটবেলায় আমাদের গ্রামে বাড়িতে আমার আরবি শেখা হয়, সেখানে হুজুর না পারলে হাতে পেট দিয়ে বাইরে যেত নাকি, আপনাদের অভিজ্ঞতা মনে হয় এটা হয়নি সম্ভবত। তো আলিফ বে তে সে এটা মুখস্থ না পারলে বেতে হাতে বাড়ি খেতে হবে আর কি। এটা বাট মানে আমি তাকে রেসপেক্ট করি, আমি কোনো অভিযোগ নাই, আল্লাহ তাকে বেহেশত দান করুক। তো আমাদের যে আরবি শিক্ষা যেটা আমরা শিখেছিলাম, সেটা আমরা মুখস্থ করেছি, সেই আরবির কিন্তু আমি অর্থটা জানি না। তো আমি এখন বুঝি যে ওই যে ভাষা শিক্ষার কথা বললাম, যদি আজকে আমাদের শৈশবতে আরবি শিক্ষাটা যদি আমাদের অর্থবহ হতো, যে আরবিটা পড়া, বোঝা, লেখা, শেখা, ব্যাকরণ, গ্রামারটা বোঝা, আপনি কিন্তু এই যে বহির্বিশ্বে একটি বিশাল মানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। উত্তর আফ্রিকা, সত্যি তাই। মধ্যপ্রাচ্য, খুব সুন্দর একটা তৈরি হতে পারে। এবং এখনো আমি মনে করি যে সরকার চিন্তা করতে পারে আর কি, এটা যে আরবি শিক্ষাটা মসজিদে, মক্তবে কিভাবে হচ্ছে, বাড়িতে কিভাবে হচ্ছে, যে হ্যাঁ আরবি শিখতে পারে, অবশ্যই শিখবে, একদমই। সেটা অর্থসহ শিখবে আর কি। এটা বাংলার চর্চাটা লিখতে হবে শুদ্ধ করে, তারপরে ইংরেজি আসুক, বাহ, অটোমেটিক্যালি আপনার এটা আপনার যে আমি মনে করবো যে ভিত্তিটা শক্ত হবে আর কি। এটা সার্বিকভাবে এটা ভাবা যেতে পারে। ব্যক্তিগত জায়গা থেকে অনেকেই আসলে নিজেরা ভাষা শিখছে, করছে, কিন্তু এটা পুরোপুরি সরকার কর্তৃক যদি এটা নিয়ে আরো জরুরিভাবে দেখে, তাহলে আমার মনে হয় অনেকেরই আসলে, এই জন্য আমরা আসলে ছোটবেলাটা নিয়ে জানতে চাই, যে ছোটবেলাটা না একটা মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যে সে আসলে কিভাবে বেড়ে উঠেছে, তার জীবনে কি কি ঘটেছে। একটা বিষয় খুবই ভালো লাগলো, আপনি আসলে ভাষার প্রসারের জন্য যে চিন্তাটা নিজের মধ্যে পোষণ করেন, সেটা দারুণ। বাংলাদেশেও কিন্তু কিছু চর্চা হচ্ছে না একবারে তা নয়, যেমন চাইনিজ ভাষাটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, ইংরেজি তো বরাবরই ছিলই, এবং কনফুসিয়াস যে ইনস্টিটিউটগুলো এখন কাজ করছে বাংলাদেশে, সেগুলো বেশ দ্রুততার সাথে তাদের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেই জায়গা থেকে কোনো পরামর্শ বা আপনার অবজারভেশন যদি আপনি জানান, জেনে আমরা মূল আয়োজনের প্রশ্নগুলোতে যাব, যা যা জানতে চাই। না, আমার যদি পরামর্শের কথা বলেন, আসলে আমি খুবই ছোট মানুষ, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই ভাষা শিক্ষার গুরুত্বটা আসলে শৈশবে দেওয়া উচিত, মানে আপনার স্কুলে শুরু করা উচিত আর কি। সেখান থেকে ধরুন যে আগ্রহটা তৈরি করা আর কি। এটা আচ্ছা, আপনি যদি আসলে কনফুসিয়াস যদি আপনি একটা অনুবাদ পড়েন, আর যদি আপনি মূল সাহিত্য পড়েন, সেক্ষেত্রে আপনার পার্থক্য তৈরি হয়ে যায় কিন্তু একটা আপনার এখানে। আমি মনে করি যে যে কোনো জিনিস মূল ভাষায় পড়তে পারাটা ভালো, নট নেসেসারিলি যে আমরা সব ভাষা পারবো, বাট কতগুলো মেজর ভাষা, যেমন ধরুন আপনার বাংলা মাতৃভাষা, তারপরে ইংরেজি, আরবি, স্প্যানিশ, বিষয়গুলোর উপর মান্দারিন, এই 4-5টা ভাষার উপর আমাদের জোর আসতে পারে, দেওয়া যেতে পারে। যে স্কুলে এবিসিডি শেখানো আর কি, এটা জাস্ট আমরা যেভাবে স্কুলে এবিসিডি শিখি ক্লাস নার্সারি কেজিতে, তার একটু পরে যদি আমি মান্দারিন শিখি বা আপনার যদি আরবিটা শিখি, অসুবিধা কি? সেটাই। খুবই ভালো বলেছেন। স্যার, স্কুল জীবনটা কেমন কেটেছে? মানে পড়াশোনার দিক থেকে তো শুনেছি, এমনিতে যদি একটু বন্ধু বান্ধব বা শিক্ষকদের কথা, তার পরবর্তীতে আসলে এসএসসি রেজাল্ট কেমন হলো, সবকিছু মিলে যদি একটু ছোট করে শুনি। স্কুল জীবন, ওই যে বললাম স্কুল জীবনটা সেরা জীবন আসলে। এটা তো আমার মাঝে মাঝে মনে হয় যে ওখানে যদি থেমে যেত। ওটাও একটা গোল্ডেন টাইম। হ্যাঁ, মানে বাবা মা সারা জীবন চাকরি করবে, ছেলে মেয়ে সারা জীবন ছাত্রই থাকবে, ওখানে জীবনটা থেমে যেতে পারতো। এই খামাখাই বড় হওয়া, এত কিছু হওয়া আর কি। এটা তো স্কুলে বরাবরই স্কুলে পর্যন্ত আপনার ছাত্র হিসেবে যদি বলেন যে স্কুলে ছাত্র ভালো ছিলাম, স্কুলে ম্যাট্রিকের রেজাল্ট ভালো হয়েছে। কোন বিভাগে ছিলেন? আমি সায়েন্সে ছিলাম। আচ্ছা, সায়েন্সে ছিলাম। তো তার মানে যতটুকু কম লেখাপড়া করে ছাত্র ভালো থাকা যায় ততটুকু করেছি আমি আর কি। এটা আচ্ছা। তো আর স্কুলে যেটা হয়েছিল যে হ্যাঁ, একটা মানে স্কুলে আমার আসলে ওই ছাত্র ভালো হওয়ার কারণে হয়তো একটা বড় সময় আপনার কেটেছিল ক্যাপ্টেন্সি করে আর কি। এটা আচ্ছা, তো যে কারণে টিচার প্রায় সবারই প্রিয় পাত্র ছিলাম। আর আমার বন্ধু বান্ধব আমাকে খুবই
ভয়ঙ্কর রকম মনে করতো তারা আমি একটা মানে শাসক। তাদের সাথে অনেকের সাথে আমার সম্পর্ক ভালো ছিল না, স্কুলে যেটা হয় হ্যাঁ হ্যাঁ, আর ক্যাপ্টেন থাকলে যেটা ক্যাপ্টেন হয়, যেটা কাজই ছিল হচ্ছে আপনার রোল নাম্বার লেখা। আমার এই অভিজ্ঞতা আছে। রোল নাম্বার লেখা, কে টিফিন 2টা বেশি নিল, কে ধারণা কথা করে হচ্ছে বললো, যে ওই ক্লাসে টিফিনের পরে স্যারকে দিয়ে দেওয়া, রাইট। যে কারণে স্কুলে আমাকে অনেকেই পছন্দ করতো না। বাট এখন তারা আমার খুব ঘনিষ্ঠ, খুবই কাছের মানুষ, খুবই কাছের বন্ধু আর কি। তো এগুলো মেমোরিজ আর কি, যেটা খুবই সুইট মেমোরিজ। আর হচ্ছে যে কলেজ কোনটা ছিল? কলেজ আনন্দমোহন কলেজ, আচ্ছা। আর কি এটা। সেটাও তো খুব অল্প সময়, আসলে 2 বছরে কেমন অভিজ্ঞতা ছিল? আসলে কলেজটা আমি খুব মানে অনুভব করতে পারিনি, মানে 2 বছর তো, মানে এটা ধরেন কলেজটা ছিল বাসার কাছে, আবার মনে হতো যে আচ্ছা। পাড়ার একটা কিছু একটা বিল্ডিং বা কিছু একটা। আসলে কলেজ নিয়ে আমার খুব গভীর কোনো স্মৃতি নেই আসলে ওইভাবে, কারণ 92 আপনার ম্যাট্রিক শেষ করার পরে তো আপনার কলেজ শুরু হয়, এবং কলেজটা ছিল বাসার একদম কাছে, জাস্ট পাশেই। আচ্ছা। তো খুব দ্রুত কেটে যায় আসলে, এবং খুব ধরা ছোঁয়ার মতো কিছু ছিল না আসলে। ক্লাসটা ছিল, অনেক সময় ক্লাসও ঠিক মতো হতো না আর কি এটা। তো যে কারণে হচ্ছে যে কলেজ নিয়ে খুব বেশি গভীর কিছু না। যদি বলেন সবকিছু স্কুলে। আর স্কুল লাইফে একটা জিনিস ছিল, যেটা হলো যে নিজের সক্ষমতার অভাব, খেলোয়াড় হিসেবে খুব ভালো ছিলাম না। আচ্ছা। তো ফুটবল একেবারেই ভালো খেলতাম না, তো আমাকে দল নিতে চাইতো না আমার বন্ধু বান্ধব। একই ক্লাসে হয়তো 2টো টিম হচ্ছে, সেখানে আমার জায়গা খুব কঠিন হতো আমাকে আর কি এটা। আর অন্য কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড বিতর্ক কিংবা করতাম, বিতর্ক করতাম, বিতর্কে মোটামুটি ভালো করতাম, ভালো ছিলাম, বিতর্ক করতাম। আর এমনিতে মাঝে মাঝে মানে বাৎসরিক যে বিভিন্ন প্রোগ্রামগুলো হয় স্কুলে, আপনার স্পোর্টস থেকে আরম্ভ করে হচ্ছে কেরাত, কবিতা আবৃত্তি, চেষ্টা করতাম। আচ্ছা। বাট যদি বলেন যে বিতর্ক জায়গাটাতে আমার একটু দক্ষতা ছিল। খেলাধুলা একেবারেই ভালো করতাম না, টেবিল টেনিসটা খুব ভালো খেলতাম, আচ্ছা। যদিও কোনো স্বীকৃতি অর্জনের সৌভাগ্য হয় নাই। আর ফুটবলটা একেবারেই খেলতে পারতাম না, যে কারণে দলে জায়গা পাওয়াটা আমার জন্য কঠিন হতো আর কি এটা। তারপর তো কলেজে চলে গেলাম। স্কুল জীবনে এমন অনেক কাজই থাকে যেগুলো আসলে কোনো স্বীকৃতির জন্য না, মানুষ ভালো লাগার জন্যই করে। আপনি হয়তো বা তেমনই Exactly, করেছেন। জি। কলেজে আপনি বলছিলেন যে কলেজে তেমন কোনো স্মৃতি নেই, কিন্তু আমার যেটা বিশ্বাস যে ফলাফলের স্মৃতিটা এখনো খুব শক্তিশালী ভাবে আছে। রেজাল্ট কেমন হয়েছিল? এই যে বললাম যে স্কুল পর্যন্ত খুব ছাত্র ভালো ছিলাম, যে যদি বলেন যে সেটা একটা ইন্টারেস্টিং ডাইমেনশন আর কি আমার লাইফে, যে স্কুলের যে রেজাল্ট যেটা হয়েছিল সেই আনুপাতিক ভাবে আমি ইন্টারমিডিয়েট রেজাল্টটা করতে পারিনি আসলে। জাস্ট ফার্স্ট ডিভিশন পেয়েছি আর কি, ফার্স্ট ডিভিশন। ওই সময় ভালো, বাট আমাদের যে মানে আপনার স্ট্যান্ডার্ড থেকে যেটা ছিল ভালো সেটা না হয়নি, হলেও, সেটা অবশ্যই পুরোপুরি দায় আমার। ওই যে আবার বাবার অনুশাসন ছিল না, মার অনুশাসন ছিল না, এবং এই বয়সটা কিন্তু আসলে মানুষের জীবনে অনেক কিছু তৈরি করে দেয় আর কি এটা। সত্যি। তো ফার্স্ট ডিভিশন পাই, সেখান থেকে জাহাঙ্গীরনগরে ভর্তি হই। আচ্ছা আবার ওই যে বললাম মানে ফিরে যেতে হয় সুকান্তের কাছে। আচ্ছা। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরেই হচ্ছে আপনার আসলে বলতে পারেন যে আমার মনের মতো একটা পরিবেশ পেলাম আর কি আসলে এখানে। ইতিহাসে পড়েছি, ওখানে ইতিহাসে অনার্স স্যার তো মাস্টার্স বোধহয় করেছি, ইংরেজিতে পড়ার একটা ইচ্ছে ছিল। প্রচন্ড ইচ্ছা ছিল। তো আমি ইংরেজিতে পরীক্ষা দেই আর ইতিহাসে পরীক্ষা দেই আর কি এটা আচ্ছা। এখানে। তো দুটো সাবজেক্টে পরীক্ষা দিয়ে যেটা হয় যে ইংরেজিতে আসলে খুব অল্পের জন্য হয়নি আর কি এটা, আচ্ছা। খুবই অল্পের জন্য। এবং সেটা আমি মনে করি যে আসলে আমার যে ইন্টারমিডিয়েটের যে রেজাল্ট আর একটু সেটার সামান্য কারণে, ভালো হলেই হয়তো হয়ে যেত আর কি এটা। তো ইংরেজিতে হয়নি, ইতিহাসে হলো। ইতিহাসে পড়ার আসলে সত্যি কথা বলতে ইচ্ছা ছিল না, কিন্তু যেটা হয়েছে যে বিশ্ববিদ্যালয় তো সাংঘাতিক রকমভাবে প্রভাবিত করে। তো ফার্স্ট ইয়ারেই দেখলাম যে আমার মতো অনেকেই আছে এখানে, মানে চিন্তা ভাবনা, আচরণ, ছেলে মেয়ে সবাই। এবং অফকোর্স আস্তে আস্তে আপনার ধরুন যে সেটা ছিল একটা সাংস্কৃতিক এবং রাজনৈতিক একটা সার্কেল। যদি বলি যে সাংস্কৃতিক সার্কেলের মধ্যে আপনার বিভিন্ন থিয়েটার, ডিবেট গ্রুপ, আর রাজনীতির ক্ষেত্রটা ছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর। তো আমাদের সময়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর খুবই প্রমিনেন্ট ছিল, এবং আমাদের খুব অ্যাক্টিভিটিস, আমাদের যে আন্দোলন, ক্যাম্পাস ভিত্তিক আন্দোলন, এইগুলো আপনার পরবর্তীতে আমার এই যে সুকান্তের প্রভাবের কারণে একবার প্রস্ফুটিত হয় আর কি। এবং আমি দেখলাম যে আমার মতো অনেকেই আছে এখানে। তো এটা আমার জীবনে আসলে একটা মানে বেস্ট সময়, যে আমার পরবর্তী পেশাগত জীবন, আমার এখনকার জীবন, এই যে আমি কথাগুলো বলতে পারছি, আমি কৃতজ্ঞ আসলে। কিন্তু এমনিতে জাহাঙ্গীরনগরে পড়বেন, এটা কি কোনো পরিকল্পনা ছিল বা কোনো ইচ্ছা ছিল নাকি এটা জীবনের গতিতেই আসলে? এটা জীবনের গতিতে এসেছে আর কি এটা। আর আমাদের সময় বেড়ে ওঠাটা আসলে ধরুন যে যদি এভাবে হিসাব করি যে শতকরা কতজন আসলে প্যারেন্টস, ধরুন
10% প্যারেন্টস হয়তো চিন্তা করে যে তার ছেলেটা ওখানে পড়বে, মেয়ে ওখানেই পড়বে, বাকিরা কিন্তু আসলে জীবনের ওই একটা নর্মাল ফ্লোতেই কোথাও না কোথাও চলে যায় আর কি। হ্যাঁ। কেউ কেউ ময়মনসিংহে থেকে যায়, অনেকেই আছে বন্ধুরা আমার এখানে ব্যবসা করছে, অনেক টাকা ইনকাম করছে, কেউ হয়তো আপনার IMF এ আছে, কেউ হয়তো ইন্টেলে আপনার ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার। একদমই, হ্যাঁ। আমি এখন সে অনেক দেরিতে এসে পিএইচডি করছি, যেটা আরো 15-20 বছর আগে হতে পারতো। এইগুলো হলো কি নানাভাবে আপনার আসলে ঘটে যায় আর কি। ঘটে যায় আসলে। সবকিছুর উপর আসলে নিয়ন্ত্রণ থাকে না। ইতিহাস কেমন লাগছিল এমনিতে পড়তে? ইতিহাস নিয়ে আমার যদি বলেন যে মানে আমি একদম আমার অনেস্ট অ্যান্সারটা হবে, ইতিহাস নিয়ে আমার চর্চাটা খুবই কম ছিল আসলে। মানে বিশ্ববিদ্যালয়ে যদি বললাম যে মানে সাংঘাতিক রকমভাবে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হই, যে কারণে একটা বড় সময়টাই আমার আসলে চিন্তা ভাবনা কেন্দ্রটাই ছিল হচ্ছে যে আন্দোলন, রাজনীতি। আচ্ছা। যে আমাদের সময়টা ছিল এরকম যে আমরা আমাদের সময় মনে করতাম যে সবকিছুকে ভেঙে চুরে আমরা আবার রিবিল্ড করব, পুনর্নির্মাণ করব, যেটা করতে পারিনি। যেটা এখন অনেকটা হয়েছে, যদিও অনেক কিছু হয়তো আশা, আমাদের প্রত্যাশার জায়গাটা পূরণ হচ্ছে না, বা হয়তো বা ভবিষ্যতে হবে। তো এই জায়গাটার কারণে হচ্ছে আসলে ইতিহাস চর্চা যদি বলেন সেভাবে আমি করতে পারিনি একাডেমিক্যালি। বাট একই সঙ্গে ওই যে বললাম যে স্কুলের থেকে যে পড়াশোনার মানে অন্যান্য বই, সাহিত্য এগুলো পড়ার যে আপনার একটা বাসনা বা ইচ্ছা ছিল, সেটাই বিশ্ববিদ্যালয়ের জীবনে পুরোটাই মাত্রায় ছিল। যে কারণে হচ্ছে যে আপনার অন্যান্য দর্শন এগুলো আপনার সাথে আপনার পরিচিত হওয়া, নতুন করে জানা বোঝা, এটা খুব ভালোভাবেই ঘটে আর কি। আবারও একই বিষয়, যেমন যেহেতু বললেন আর কি, যে আমার মনে আছে যে আমার একজন স্যার ছিলেন, উনি তখন ক্লাসে পড়াচ্ছিলেন যে সোভিয়েত ইউনিয়নের আপনার সমাজতান্ত্রিক বিপ্লবের কথা আর কি। এটা তো তখন আমার প্রশ্ন ছিল, জারের লাইফ যখন উনি পড়াচ্ছিলেন, তখন আমি ওনাকে প্রশ্ন করলাম যে ওকে স্যার, প্রলেতারিয়াত লাইফটা কেমন ছিল আর কি আসলে এখানে। মানে সাধারণ মানুষের জীবন নিয়ে তো কোনো কথা দেখতে পাচ্ছি না এখানে এই ইতিহাসের ভেতরে আর কি। এটা তো এরকম ওই সব সময় প্রশ্ন করতাম আর কি। একদম ভার্সিটি জীবন থেকে আপনার জীবন বোধের জায়গাটা দারুণ ছিল আমি বলবো। কারণ শিক্ষককে এইভাবে সাধারণ মানুষ নিয়ে প্রশ্ন করা, আসলে 60 জন শিক্ষার্থী যদি থাকে তার মধ্যে হয়তো বা সব ব্যাচে না হলেও 10 ব্যাচের মধ্যে একজনের মাথায় আসতে পারে, সেই ছাত্রটাই আপনি আমি বলবো। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা আসলেই ইউনিভার্সিটির ক্যাম্পাস ব্যাপারটা দারুণভাবে আসলে আলোড়িত করে আমাদের সকলকে। সেই জায়গা থেকে আপনার ক্যাম্পাসের সেই স্মৃতিগুলো একটু শুনে আপনার কর্মজীবনে চলে যাব। এটা আমি বর্তমান দিয়ে শুরু করি। জি, অবশ্যই। সেটা হচ্ছে আমি ছুটিতে আসার আগে আমি টরন্টো হয়ে ঘুরে এসেছি আর কি। তো টরন্টোতে যাওয়ার উদ্দেশ্য ছিল একটা ছোট্ট একদিনের একটা ওয়ার্কশপে যাওয়ার, একদিনের প্রোগ্রাম। সেখান থেকে ঢাকায় চলে আসবো। তো যেটা হয়েছে, আমি ওখানে গিয়ে ফেসবুকে আমি খুব একটা অ্যাক্টিভ না, একটা ছবি দিয়েছিলাম আগে যে আমি টরন্টোতে এখানে আছি, এনজয়িং মাই কফি। তো যেটা হলো যে ওইটা ছবি দেওয়ার পরে মনে হয় 30-40 জন মেসেজ এবং অবস্থা যে টরন্টোতে আসছো তুমি, জানাওনি কেন? এরা সবাই ছিল জাহাঙ্গীরনগর। আচ্ছা। তো কেন বললাম যে আমাদের আসলে সম্পর্কটা এইভাবেই হয়েছে, এবং তারপর থেকে আমি অনবরত আমার যে বন্ধুর বাসায় ছিলাম, ওর বাসাটাই আমার বাসা হয়ে গেল। যে আমার জাহাঙ্গীরনগরের বিভিন্ন সিনিয়র বড় ভাইরা, তারপরে জুনিয়র, সমসাময়িক দুজন, সেই দুদিনের থাকার 7 দিনে এক্সটেন্ড হলো আর কি এটা। সো এবং এরাদের সাথে এত ভালো সময় কাটলো যে এটা জাহাঙ্গীরনগরের সম্পর্কের কারণে, এবং এদের কেউই আমার ডিপার্টমেন্টে ছিলেন না ওখানে। আচ্ছা, অন্যান্য ডিপার্টমেন্টের। এবং এখানে হচ্ছে যে আমার মনে হয় যে ওই টরন্টোতে আমার ওই ইউএসএ থেকে টরন্টো যাওয়ার খালি বিমান ভাড়াটা আমার লেগেছে, কিন্তু টরন্টোতে ওই 7 দিনের থাকা, ঘোরাফেরা, নায়াগ্রা দেখা, আমাকে কেউ কোনো টাকা খরচ করতে দেয় নাই আর কি। তো জাহাঙ্গীরনগর সম্পর্কটা বা নির্মাণটা এইভাবেই হয় আর কি। আসলে জীবনে এরকম কিছু মানুষের প্রয়োজন রয়েছে, এবং আমার কাছে মনে হয় এই জন্য বিশ্ববিদ্যালয় জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই সময়টা একটা স্বাধীনতা পাওয়া, বিভিন্ন সার্কেলের সাথে বন্ধুত্ব হওয়া, বন্ডিং হওয়া, এবং অনেক কিছু নতুন করে শিখতে পারা। তো সেই বিশ্ববিদ্যালয় জায়গাটা থেকে যদি আমরা একটু ধীরে ধীরে আপনার কর্মজীবনে আসি, এটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় প্রত্যেকটি মানুষের জীবনে, যে কোথায় চাকরি করব, ক্যারিয়ার নিয়ে আসলে ভাবা যে কোথায় যাব, কি করব। আপনার ক্ষেত্রে কি হয়েছে বিশ্ববিদ্যালয় জীবন অনার্স শেষ করার পরে, বা মাস্টার্স শেষ করেছেন ওখানে বোধহয়? জি, মাস্টার্স করেছি। মাস্টার্স করেছেন, তারপরেই তো বোধহয় কর্মজীবনে। জি জি, ওখানে প্রথমে টুকটাক খুবই অল্প সময়, মাস 5 চাকরি করি, সেটা অবশ্য বলার মতো কিছু না। আমার
যদি বলে যে কর্মজীবনের শুরুটা হয় সেন্টার ফর পলিসি ডায়ালগ দিয়ে। আচ্ছা তো খুবই ইন্টারেস্টিং, আমি খুব সৌভাগ্যবান আসলে। ধরুন যে ওই যে আমার শৈশবে বেড়ে ওঠা, তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর, তারপরে সিপিডি। সিপিডি ইজ অ্যান অর্গানাইজেশন যে যাকে আমি খুব অসম্ভব রকম মানে আমার সাথে জীবনের সাথে সম্পৃক্ত আর কি, এখনো যোগাযোগ আছে তাদের সাথে। কিভাবে যুক্ত হলেন স্যার? এটা জাস্ট নর্মাল প্রসেস ছিল, একটা ওপেনিং ছিল, জব ওপেনিং ছিল, আমি অ্যাপ্লাই করি এবং আমার চাকরিটা হয়ে যায়। আচ্ছা। এবং সেখানে ডায়ালগ অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে আমি প্রায় 5.5 বছর কাজ করি। কোন সালে এটা? এটা 2003 থেকে 2009 সাল, হ্যাঁ 3 থেকে 9 বা হ্যাঁ এই সময়কাল হবে আর কি এটা। তো সিপিডির আবহাওয়াটাও ছিল ধরুন যে আপনার বুদ্ধিবৃত্তিক চর্চা আর কি এটা এখানে। তো ওটা আমাকে আমার পরবর্তী জীবনকে আবার মানে ঠিক আবার একই রকমভাবে প্রভাবিত করে আর কি এখানে। যেমন ধরুন যে আমি এখনো দেশে এসে যাদের সাথে খুব ইন্টিমেট বা তাদের সাথে আমার ওই সময় যোগাযোগ হয়েছে, ওই সময় পরিচয় হয়েছে। তো এটা আমার জীবনে একটা মানে একটা খুবই টার্নিং পয়েন্ট, যে আমার খুব স্মুথ একটা ট্রানজিশন হয়েছে আর কি। যে আমার স্কুল জীবন, আমার বিশ্ববিদ্যালয় জীবন, তারপরে সিপিডির চাকরি, এবং যেখানে একটা প্রতিষ্ঠান যেখানে আসলে আপনাকে গ্রো করার সুযোগ দেয়, আপনার ভেতরের যে সক্ষমতা, ভেতরের যে ইচ্ছা, আচ্ছা সেই জায়গাটাকে আমার মনে হয়েছে, খুব ছোট্ট অর্গানাইজেশন যদিও, মানে খুবই অল্প মানে কর্মী ছিলেন এখানে, কিন্তু নিজের দক্ষতাকে প্রকাশ করার, নিজের সক্ষমতাকে প্রকাশ করার সুন্দর একটা প্ল্যাটফর্ম সিপিডি। বাহ। বাহ আপনারা তো অনেকটাই জানেন সিপিডি সম্পর্কে, আসলে নতুন করে বলার কিছু নেই। তো এখনও দেশে এসে আমি যোগাযোগ করি, বিভিন্ন প্রোগ্রামে যাতায়াত হয়েছে, যোগাযোগ আছে। তো সিপিডির পরে আমি কাজ শুরু করি হচ্ছে ইউএনডিপিতে। তো আচ্ছা। মোটামুটি সেটা একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, যেটা হলো যে যেটার সাথে আমার পিএইচডি এর সম্পর্ক আছে আর কি এখানে। আচ্ছা তো সিপিডি ছেড়ে আমি খুবই উচ্চ বেতনে, মানে 2010 সালে আপনার মানে মোটামুটি সেই সময়ে কি আমার- হিসেবে আপনার রেসপন্সিবিলিটি তখন আমি কমিউনিকেশনস অফিসার হিসেবে ইউএনডিপির একটা পোর্টফোলিওতে আচ্ছা। জয়েন করি। তো এটা আমার জন্য একটা বড় ধরনের ক্যারিয়ার ব্রেক ছিল আর কি এটা এখানে। বাট এট দ্য সেম টাইমে ইট কেম আপ উইথ সাম চ্যালেঞ্জেসগুলো ছিল, যেমন ধরুন সিপিডি একটা ছোট্ট অর্গানাইজেশন, সেখানে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন আর কি এটা পুরোপুরি। ইউএনডিপি দিকে যেটা হয়েছিল যে মানে প্রোফাইল ইজ ভেরি গুড, মানে আপনার প্রতিষ্ঠান হিসেবে খুবই ভালো প্রতিষ্ঠান, কিন্তু কাজের স্বাধীনতাটা মনে হলো হঠাৎ করে ছোট হয়ে গেল আর কি এখানে। আচ্ছা আপনি জানেন যে ইউএনডিপি বেশিরভাগই কাজ করে হচ্ছে আপনার সরকারের সাথে আর কি এটা এখানে। তো যেখানে দেখা যায় যে সরকারের ইচ্ছাটাই আসলে হচ্ছে যে এই উন্নয়নের ইচ্ছা আর কি এটা, সেখানে আসলে ওই আমি যাদের জন্য কাজ করছি তারা কি ভাবছে সেটা ইম্পর্টেন্ট না। এটাকে আমরা বলি যে এনজিও ভাষায় টপ ডাউন অ্যাপ্রোচ আর কি, যে আমার মাথা থেকে আমি মনে করছি যে এটা একটা ইনোভেশন, এটা একটা খুব ভালো কাজ করবে, আমি করে ফেললাম, কিন্তু যার জন্য করছি সে কি আসলে ভাবছে। আচ্ছা তো এই জিনিসটা নিয়ে আসলে আমার যে বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কাজের যে এক্সপেরিয়েন্স, সেখান থেকে আপনার মনে হয়েছে যে বাংলাদেশে এটা একটা বড় সমস্যা, একটা বড় চ্যালেঞ্জ, যে আমরা কখনো কখনো বলছি যে ইনোভেশন, আসলে আমি কি ইনোভেট করলাম, বলছি ট্রান্সফরমেশন, আমি কি ট্রান্সফর্ম করলাম, আমি কি ভেঙে কি তৈরি করলাম। তো এটা হচ্ছে যে একটা জিনিসকেই নতুনভাবে কিছু ওয়ার্ডিং করে আপনার এটাকে প্রেজেন্ট করা, যে কারণে আমি যে চ্যালেঞ্জটা মানে ফেস করি সেটা শুধু মানে ইউএনডিপি না, মানে যে কোনো ইউএন এজেন্সি, বাংলাদেশের যে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট, ইভেন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আমি জানি না, মানে মনে হয় তারা একই সমস্যা, যেহেতু আমি কাজ করিনি সরাসরি বলা ঠিক হবে না, জি তো এটা মনে হচ্ছে কমন একটা চ্যালেঞ্জ, যে আসলে ইম্প্যাক্টটা কি। আপনি যখন প্রজেক্ট ডেভেলপ করছেন সেখান থেকে গিয়ে আপনার এই প্রজেক্টের ইম্প্যাক্টটা কি, ওয়েন ইউ আর স্পেন্ডিং ইউর ওন মানি, আপনি বলবেন যে হ্যাঁ এটা তো ভালো কাজে খরচ হয়েছে, জি কিন্তু আপনি যখন ফিল্ডে যাচ্ছেন অ্যাজ এন ইভালুয়েটর, যেটা আমি করতাম কাজগুলো, তখন গিয়ে আপনার রিয়েল লাইফ ইম্প্যাক্টটা আমি পাচ্ছি না আসলে। আমি তো দেখতাম যে হ্যাঁ এটা তো 5 বছর আগে এটাই ছিল, 5 বছর পরে আসলে কি হয়েছে তাহলে এটা এখানে। এই জন্য আমাদের এই বাংলাদেশে যেটা হয় যে ধরুন যে কোনো একটা ডোনারের কাছে $1 মিলিয়ন or $10 মিলিয়ন আছে, ফান্ড আছে, দেন আমাদের একজন ব্যুরোক্র্যাট মনে করলেন যে ওকে এই ফান্ড দিয়ে এখানে এই কাজটা হতে পারে, তারা দুজনের কথা বললেন, কথা বলে একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল, 5 ইয়ার চললো আর কি এটা। তো 5 বছর পরে সেটা কন্টিনিউশন থাকে না, ফান্ডিং এর থাকে না, আচ্ছা আপনার প্রজেক্ট থাকে না। তো স্বভাবতই ওই যে জনগোষ্ঠী যারা একটা ফান্ডিং এর উপর নির্ভরশীল,
তাদের একটা এক্সপেকটেশন থাকে যে এরপরে আরেকটা কিছু থাকবে। আরেকটা কিছু থাকবে, right, হ্যাঁ। তো যে কারণে হচ্ছে যে দেখা যায় যে একটা জনগোষ্ঠীতে আপনার ধরুন যে কোনো একটা গ্রামে বা ইউনিয়নে বা শহরে 50-100 জন বেনিফিশিয়ারি আছে, সেখানে তাদের অবস্থার যে খুব একটা চেঞ্জ হচ্ছে সেটা আমার মনে হয়নি আর কি এটা। তো যে কারণে আমার মনে একটা সবসময় প্রশ্ন ছিল যে আসলে আমার অবদান কি, হুম, এবং এখানেই মানে আমাদের সমস্যাটা আসলে আমি ফিল করি, যেটা হলো জ্ঞান ভিত্তিক কাজ। যে আপনি কোনো একটা কাজ করার আগে আপনাকে ভাবতে হবে, গবেষণা করতে হবে যে এখানে আসলে কি প্রয়োজন আছে। একদমই। হুম, আপনি ধরুন যে বাড়িতে আপনি একটা প্রজেক্টে কাউকে হয়তো ঋণ দিচ্ছেন, সেই ঋণ দিয়ে তাকে হাঁস, মুরগি, গরু, ছাগল কিনবে। তার জন্য কি হাঁসটা বেশি প্রয়োজনীয়, না মুরগিটা, না ছাগলটা, না আপনার হচ্ছে অন্য কিছু, না মাছ চাষ, সেটা তাকেই ডিসাইড করতে দেওয়া উচিত। তার দক্ষতা, তার পরিবেশ, তো এগুলো আমার কাছে মনে হয়েছে যে আপনার জ্ঞান ভিত্তিক একটা আসলে আমাদের উন্নয়ন হয় না। এটা সব ক্ষেত্রেই প্রায় আর কি, এটা একাডেমিয়াতে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বলেন, আমাদের যে কোনো sector-এই কাজের আসলে, ক্ষেত্রে। তো হ্যাঁ। যেটা আসলে আমাকে পরবর্তীতে এই আমার এখনকার এই ধরুন যে 22-23 বছর পরে আবার ছাত্র হওয়ার পেছনে একটা কারণ হিসেবে আমি বলি, যেটা একটা কারণ এখানে। আমরা স্যার আপনার কর্মজীবনের গল্পগুলোই শুনছিলাম, এবং একটা জিনিস, একটা বিষয় মাথায় আসছিল যে আপনি যে জায়গায় কাজ করা শুরু করছিলেন, এটারও কি কোনো পরিকল্পনা আছে কিনা, বা নাকি এটাও আসলে জীবনের গতিতে চলে এসেছে? ইউএনডিপিতে কাজ করা কিংবা প্রথম যে জায়গায় কাজ করলেন। জি, ইউএনডিপির পরে তো আপনার ওখানে আর না যাই, ওটা তো অনেকটাই বলে ফেললাম। ওই ইউএনডিপির পরে আপনার হচ্ছে যে আমি Save the Children-এও Save আপনার the কাজ Children-এ করা কাজ হয়েছে। করেছি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে কাজ করেছি। এদের কাজ নিয়ে আসলে খুব বেশি বলার কিছু না, আপনারা সবাই জানেন। তো যেটা হয়েছে যে পরবর্তীতে আপনার এই কাজ করতে করতে আমার মনে হচ্ছিল যে এই যে জ্ঞান ভিত্তিক কাজের যে ঘাটতিটা, সেইটা আসলে কিভাবে পূরণ করা যায়। যেমন আমি আপনার ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান যখন প্রণয়ন করা হয়, সেখানে পরামর্শক হিসেবে আপনার লম্বা সময় কাজ করি, 19 থেকে 22 সাল পর্যন্ত প্রায়। তো সেটা কাজ করতে করতেই আপনার হলো যে তখন আমি একটা সময়ে এই হামফ্রে প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করি, এবং সেখানে এখানে আমার ফোকাস ছিল হলো যে সাস্টেনেবিলিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কমিউনিকেশন। তো সেটাতে আপনার একটা সময় আপনার অ্যাকসেপ্টেড হই। তো অ্যাকসেপ্টেড হওয়ার পরে আমাদের একটা প্রবলেম ছিল যে ইউএনডিপিতে তো ছুটি নেওয়া যায় না এত লম্বা সময়, প্রায় 1 বছরের প্রোগ্রাম। আচ্ছা। তো তখন আমি একটা ঝুঁকি নিয়ে আসলে চাকরিটা ছেড়ে দিই। চাকরি ছেড়ে দিয়ে যে আমার হলো যে একটা সৌভাগ্যবান যে আমার ধরুন যে এই প্রফেশনাল লাইফে কখনো বড় ধরনের কোনো ধাক্কা আসেনি আর কি, যে আমি আচ্ছা। চাকরি অনেকগুলোই চেঞ্জ করেছি, খুব বেশি বেগ পেতে হয়নি একটা থেকে আরেকটাতে যেতে। তো আমার কনফিডেন্স ছিল যে হয়তো ফিরে এসে প্রবলেম হবে না আর কি এটা। আচ্ছা। তো আমি গেলাম তখন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি কনক্রিট স্কুল অফ জার্নালিজমে আপনার হচ্ছে যে এই ফেলোশিপটাতে আমি শুরু করি। খুবই এক্সাইটিং এক্সপিরিয়েন্স, যে এখানে আসলে এই প্রথম হলো যে রিয়েল লাইফ আপনার ধরুন যে জ্ঞান ভিত্তিক কন্টেন্ট তৈরি বা গবেষণার যে কি বিষয় মানে গুরুত্বটা, সেটা আমি উপলব্ধি করি আর কি ওখানে গিয়ে। আচ্ছা। তো ওই ফেলোশিপ করা অবস্থায় হচ্ছে আপনার একটা সময় গিয়ে আমি এখন যে স্কুলটায় আছি, স্কুল অফ সাস্টেনেবিলিটি, জি, জি। এই স্কুলের সাথে পরিচিত হই আর কি আপনার এখানে। তো তখন মনে হচ্ছিল যে আমি যে চিন্তাগুলো করি, যে ইম্প্যাক্ট কি আপনার হলো যে আসলে আপনার জ্ঞান ভিত্তিক যে কাজের চর্চা, এদের তো অনেক কিছুই আমার মতো করে বলে আর কি এটা এখানে। তো তখন আমার প্রফেসর ছিলেন অন্য স্কুলে, তো আমাকে বললেন, ও ইন্টারেস্টিং হচ্ছে যে আমি ওই যে বললাম যে স্কুলের পরে আপনার রেজাল্ট নিয়ে কথা বললাম যে খুব ভালো না, খুবই ইন্টারেস্টিং হচ্ছে যে আমার জীবনের সেরা রেজাল্ট এই মধ্য বয়সে এসে হচ্ছে আমি করি কংগ্রেস স্কুলে আর কি। এটা বাহ। অস্বাভাবিক ভালো রেজাল্ট আর কি, এটা যে 4টা কোর্সে আপনার 12 ক্রেডিট। তো ওটা দেখে আমার প্রফেসর আমাকে বললেন যে তোমার তো আর্টিকুলেশন খুব ভালো, বাহ। তো তুমি একটু অন্য চিন্তা করতে পারো। তখন আমি তাকে বললাম যে না, এটা আসলে আমাকে দিয়ে হবে না, আমি আই এম নট এ গুড স্টুডেন্ট অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু স্টাডি এনিমোর অ্যাট দিস এজ। তো আমি দেশে ফিরে আসি। আচ্ছা, কতদিন থাকতে হলো? এটা ওখানে আপনার প্রায় 1 বছর 11 মাস বছর। কয়েকদিন আপনার আচ্ছা। ছিল। তো দেশে ফিরে আসি, দেশে ফিরে এসে আবারও আপনার ইউএনডিপিতে কাজ শুরু করি। তো কাজ শুরু করে তখনও আপনার ওই যে আপনার তখন একটু অন্য প্রোগ্রামে কাজ করছিলাম। তো করতে করতে আবারও সেই একই প্রশ্ন নিজের ভেতরে আর কি আপনার, যে আসলে আই এম গেটিং মানি, আই এম গেটিং রিচ প্রবাবলি, বাট আমার কন্ট্রিবিউশন কি। এবং এখানেও কিন্তু সুকান্তের প্রভাব, রাজনীতির প্রভাব। হ্যাঁ, তো এটা আমার ভেতরে এক ধরনের প্রশ্ন সবসময় ছিল। তো তখন আমি আবার এটা ভেবেই হলো যে যোগাযোগ করি ইউনিভার্সিটির সাথে আর কি, এটা যে এখানে এইটাই করা যায় কি না, করা যায় না, এই যোগাযোগ করতে করতে তখন আমি
এই স্কুল অফ সাস্টেনেবিলিটি অর্থাৎ আপনার পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করি এটা এখানে। এই বিষয়টি বেছে নেওয়ার কোনো কারণ ছিল? এই যে সাস্টেনেবিলিটি যেটা হচ্ছে আপনার হলো যে আসলে সমস্যার সমাধান করতে হবে আর কি এটা এখানে। তা ধরুন যে এই যে আপনার বাংলাদেশে এখন এই মুহূর্তে আপনার যে এত বেশি গরম, তো এই গরম তো প্রাকৃতিক একটা কারণ তো আছেই, আছেই। যে আপনার হট হিউমিড রিজিয়ন আমাদের, কিন্তু একই সঙ্গে কি আমাদের নিজস্ব কোনো দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের আচরণ বা জীবনযাত্রা আপনার পরিবর্তনে কোনো সুযোগ কি আছে এখানে? আছে। আমরা গরম অনেকটা নিজেরাই তৈরি করছি। আচ্ছা। রাস্তায় ট্রাফিক কনজেশন, ধরুন ঢাকাতে আপনার একটা বাড়িতে গুলশান, বনানী, ধানমন্ডি বা বিভিন্ন এলাকাতে মানে অপ্রয়োজনীয় বাতি জ্বলছে আলোকিত করা, সেখানে গ্রামে আপনার বিদ্যুৎ নাই, প্রায় ধরুন যে দিনের অর্ধেকটা সময় বিদ্যুৎ নাই, আপনি গভীর রাতে ঘুম থেকে উঠে বসে থাকবেন। আমার নিজের অভিজ্ঞতা। তো এইটার তো একটা সমাধান আছে, এমন যে নাই তা না, আমাদের সম্পদ অনেক বেশি কম, অনেক বেশি কম। তো সেই জায়গা থেকে সমাধান পুরোপুরি কোনো সমস্যার সমাধান হয় না, কিন্তু সাস্টেনেবল একটা সমাধান করতে হবে। মানে এই পাওয়ারটা আসলে কোথায় বেশি প্রয়োজন এই মুহূর্তে? উৎপাদনমুখী অর্থনীতির সাথে যুক্ত তাদের, না আমি যে মানে ঢাকায় গুলশানে অথবা বনানীতে অথবা ধানমন্ডিতে আমি বাসায় বসে আছি, সেখানে এসি চলবে, এইটাই হচ্ছে আপনার সাস্টেনেবিলিটি আর কি এটা এখানে। এই জায়গাটা একটু শুনতে চাইবো। আপনি বলছিলেন যে সমাধান হয় না, কিন্তু পরিকল্পনা মাফিক একটা সমাধানের চেষ্টা করা যেতে পারে। কি কি ধরনের চেষ্টা হতে পারে? এখন আমরা তো পরিকল্পনায় খুবই দক্ষ। আমাদের মানে ঐতিহ্যগতভাবে আমার কাছে মনে হয়েছে আমরা নীতি নির্ধারণে, নীতি প্রণয়নে, নীতি কথা বলতে আমরা খুবই সিদ্ধহস্ত। কিন্তু এটা আসলে কি জানেন কি, মানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে সামষ্টিক পর্যায়ে আচরণগত একটা সমস্যা আছে আর কি এটা এখানে। আমি আসলে চিন্তা করতে হবে যে আমি কি প্রস্তুত, মানে whether I'm ready to compromise with my consumption behavior, যে আমার কি আসলে এতটুকু কনজাম্পশন ডাজন্ট নেসেসারিলি মিন যে আমি খাবার, যে এটা কি আমার আচরণ, মানে আমার গাড়িটা এতটুকু সময় কি চলার প্রয়োজন আছে, আমি একা যাব, যেটাকে কার্পুলিং বলে। যেমন এখন আপনার ট্রাফিক কনজেশন প্রাইসিং নিয়ে কথাবার্তা হচ্ছে, যেটা আপনাকে জ্যামের জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে, হুইচ ইজ ভেরি গুড, আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি রাস্তাতে গণপরিবহন নামিয়েছেন? আপনি কি এই মাছরাঙা অফিস থেকে আপনার বাসাতে 10 মিনিটে যেতে পারেন? পারেন না। দেন ওয়াই শুড ইউ পে কনজেশন প্রাইসিং? এটা হচ্ছে আপনার, আপনি অবশ্যই কনজেশন প্রাইসিং করবেন, মানে করতেই হবে আর কি, এটা উন্নত বিশ্বে আছে। তা আমার কাছে যেটা মনে হচ্ছে সাম্প্রতিক আলোচনাতে, যেটা হলো যে কেউ একজন এটা পড়েছে, আমি কাছে এই জিনিসটা পড়াই। আমার যে ছাত্র যারা আছে একটা কোর্সে, সেটা কনজেশন প্রাইসিং নিয়ে আমি পড়াই, যেটা খুবই ইন্টারেস্টিং। যে আপনার হলো যে, কিন্তু এখন আপনি বাংলাদেশে এটা করতে পারেন, কিন্তু সেটা কখন করবেন? তখনই করবেন যখন হচ্ছে যে আপনার রাস্তায় গণপরিবহন আছে, যে আপনি মাছরাঙা থেকে আপনার গাড়ি ছাড়া, অফিসের গাড়ি ছাড়া আপনি 10 মিনিটে আপনি চলে আসতে পারেন, মেট্রো দিয়ে হোক, বাস দিয়ে হোক। আপনার কার্বন মনোক্সাইডও রাস্তায় যাচ্ছে না, আপনার ধরুন যে আপনার ভেহিকেলটা সেই পরিমাণ এসি বার্ন করছে না, বাইরে আপনার হিট ইমিট করছে না, মানে গরম ছড়াচ্ছে না। এইটা হলো কি ছোট 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 অনেকগুলো বিষয় থাকে, যেটা হলো যে আমাদের বিহেভিয়ার চেঞ্জ আনতে হবে। একই সঙ্গে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে সমস্যা আছে। মেট্রো ইজ এ গুড সলিউশন। এই রকম সলিউশন আপনার আর কি হতে পারে? জনগণ তো আপনার কষ্ট করতে রাজি আছে, বাট দে ওয়ান্ট টু সি দ্য রেজাল্ট। শুধু পলিসি না, পলিসি আসলে এটা একটা গাইডলাইন নাকি আপনার ছোট্ট একটা দিক নির্দেশনা, কিন্তু আমাদের আচরণ, আমাদের কার্যকলাপের মধ্য দিয়ে আপনার চেঞ্জটা আনতে হবে। এটা গুরুত্বপূর্ণ জায়গা আসলে। স্যার, অনেকগুলো সেক্টরে কাজ করার সুবাদে আপনার অভিজ্ঞতার জায়গাটাও কিন্তু বহুমাত্রিক আমি বলবো। গণমাধ্যম, তারপর বিশ্ববিদ্যালয়, উন্নয়ন, যোগাযোগ, সব কিছুর ক্ষেত্রে আপনার দেখা দৃষ্টিভঙ্গিটার সাথে সাথে আপনার যে এক্সপিরিয়েন্সের কথা আপনি শেয়ার করছেন, সেগুলো আমার কাছে মনে হচ্ছে যে খুবই গঠনমূলক, এবং একই সাথে নিশ্চয়ই দর্শকরাও তাই ভাবছেন। আমরা এই জায়গাতেই একটু আসি। আপনি পাওয়ার ডিস্ট্রিবিউশনের বিষয়টি গল্প করছিলেন। পাওয়ার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা হয় যে নগর জীবনে পাওয়ারটা একটু বেশি প্রয়োজন হয় বা কোনো না কোনোভাবে বেশি লেগে যায়, যেটা গ্রামে একটু তুলনামূলকভাবে কম। কিন্তু যদি উৎপাদনশীলতার কথা আমি ভাবি, আপনার সাথে যেমনটা গল্প করছিলাম, সেই জায়গাতে কিছু প্রয়োজন তো অবশ্যই আছে। এই জায়গাটা, সমন্বয়ের জায়গাটা আপনি কিভাবে করবেন বা করা যেতে পারে? আমি এটার উত্তর দেওয়ার জন্য খুব বিশেষজ্ঞ না, বাট আমি যেহেতু গ্রামে যাতায়াত করি, আমি যেটা বলতে পারি সেটা হলো যে আসলে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের ধরুন যে প্রায়ই
বিভিন্ন ধরনের সংকট হয়, চালের সংকট হচ্ছে, কখনো পেঁয়াজের সংকট হচ্ছে, জি এগুলোর সাথে কিন্তু আপনার এই যে আপনি যে বললেন পাওয়ার ডিস্ট্রিবিউশন, এটা একটা সম্পর্ক আছে। জি তো এখানে কিন্তু শহরে উৎপাদনমুখী অর্থনীতি অবশ্যই বর্তমান, কিন্তু মূল আপনার সাপ্লাইটা কোত্থেকে আসছে, গ্রাম থেকে আসছে আর কি এখানে। তো সেই জায়গা থেকে আমার প্রায়োরিটি ছিল কোথায় হওয়া উচিত, সেটা আসলে এটা গবেষণার বিষয়। জি। যে ধরুন যে আমার ছোট্ট একটা গ্রাম, বদুরবাড়ি গ্রামের নাম, তো সেই গ্রামে কতজন লোক বসবাস করে, কতটুকু জমি আছে, কতটুকু কি চাষ করে, কতটা সময় তার হচ্ছে খেতে পানি দেওয়া প্রয়োজন, এটা কিন্তু কেউ কখনো দিন তাকে জিজ্ঞেস করে নাই। তাকে ওই কৃষককে জিজ্ঞেস করা উচিত প্রত্যেকটা গ্রামে যে তুমি কি চাষ করো, কতটুকু সময় তোমার খেতে পানি দেওয়া প্রয়োজন, ওই সময়টায় আমি বিদ্যুৎ দিই। আচ্ছা তো এই যে ক্রাইসিস গুলো আপনার আমাদেরই তৈরি করা আর কি। এটা ধরুন যে যেটা আসলে আমরা এখানে বসে ফিল করতে পারবো না যদি না আপনি ওই মাঠে গিয়ে এই প্রোগ্রামটা করেন আর কি। এটা একদমই তাই। আপনার এখানে গেস্ট হতে পারে একজন কৃষক, অবশ্যই যে আসলে তার জীবনটা কেমন ছিল আর কি, বা এটা কেমন। তো ওইখানে যদি আপনার এটা এনশিওর হয় যে আপনার তার যে উৎপাদনের সাথে সম্পৃক্ত যে সময়টা বিদ্যুৎ প্রয়োজন, আপনি ওখানে এটা এনশিওর করেন ওই সময়টার এবং জন্য। রাঙা সকালের আমাদের এইটাই বোধহয় বিশেষত্ব যে আমরা এমন কিছু মানুষকেও আনি যে কৃষকের কথা বলছেন এখানে আমাদের, আমরা পেয়েছি তাদেরকে, তাদের কথা শুনেছি, এটাই আমাদের খুব ভালো লাগার একটা বিষয়। স্যারের কাছে যদি স্যারের বিষয় নিয়ে, স্যারের গবেষণার বিষয় নিয়ে আরেকটু জানতে চাই, একদম সাধারণ দর্শকদের জন্য। আপনার গবেষণার বিষয় হলো জলাভূমি অভিযোজন শাসন ব্যবস্থা। এইটা নিয়ে যদি আমরা আপনার কাছ থেকে একটু সহজভাবে আরেকটু বিস্তারিত জানতে পারি। আচ্ছা, আমি এখন এই মুহূর্তে যেটা নিয়ে গবেষণা করছি সেটা হচ্ছে যে মানে অতি গরমে অভিযোজন, এবং ওই যে বললাম সাস্টেনেবিলিটি, সেটা অবশ্যই অতি গরমে আপনি কিভাবে অভিযোজন করবেন, ঘরে এসি চালাবেন, ফ্যান ছাড়বেন, কিন্তু এর বাইরে কোনো উপায় আছে সেটা কি বের করার চেষ্টা করা। সেটা হতে পারে যে আপনার বাড়ির চারপাশে গাছ লাগানো। যেমন ধরুন আমার গবেষণা ক্ষেত্র দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে না, আমেরিকাতে, মানে শুষ্ক আবহাওয়া, যেমন অ্যারিজোনা হচ্ছে ডেজার্ট। তো অ্যারিজোনার একটা সিটি হচ্ছে ক্যাপিটাল হচ্ছে ফিনিক্স। তো আমার গবেষণা বিষয় হচ্ছে যে আপনার ফিনিক্সের হাউস হোল্ডগুলো আপনার কিভাবে হচ্ছে যে এই অতি গরমে অভিযোজন করতে পারে। সেখানে আপনার টেম্পারেচার আপনার 45 ডিগ্রি থেকে 48 ডিগ্রি হয়ে যায়, কিন্তু পার্থক্যটা হচ্ছে আপনার হলো যে এখানে খুবই শুষ্ক, এখানকার মতো আপনার ইয়ে না, আপনার আর্দ্রতাপূর্ণ না এটা। তো যেটা হওয়া অনেকটাই হতে পারে যে এই বাড়ির চারপাশে আপনার গাছ লাগিয়ে শেড ক্রিয়েট করা, ছায়া তৈরি করা। আচ্ছা, এটা অনেকগুলো সুবিধা আছে। যেমন ছায়া তৈরি করলে যেটা হয় যে আপনার দেয়ালটা ঠান্ডা হয়, আপনার একটা সময় গিয়ে হতে পারে যে আপনার বাড়িতে কারেন্টের কনজাম্পশনটা অনেক কমে যায়, সেটা 25% থেকে 10% কমে যায় যেতে পারে যদি আপনি কেয়ারফুলি বিভিন্ন ধরনের গাছ লাগান। এটা আমাদের দেশের ক্ষেত্রে কিভাবে এটা গুরুত্বটা রয়েছে? এটা আসলে আমি না বলে আপনার মানে যদি বললাম যে গবেষণা ক্ষেত্রটা আমার বাংলাদেশে না, আচ্ছা, তো ওই যে আবার বললাম যে হ্যাঁ, এই যে আপনার এখানে যেটা হয় যে হিট আইল্যান্ড ইফেক্ট, মানে আমার সূর্যের তাপ তো একটা আছেই, একই সঙ্গে ধরুন যে গাড়ি থেকে, ট্রান্সপোর্টেশন থেকে, রোড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল থেকে, আপনার বিল্ডিং থেকে, আপনার এসি ইউজ থেকে, আপনার গ্যাস বার্নার থেকে, আপনার আমাদের হালাবনের টেসলা থেকে এক ধরনের রেডিয়েশন হচ্ছে, এক ধরনের হিট প্রডিউস হচ্ছে, যেটা আপনার হিট আইল্যান্ড ইফেক্ট তৈরি করছে। যে আপনার কাছের যে ধরুন গাজীপুর বা একটু যারা যেখানে গাছপালা আছে সেখানকার যেটা আপনার এখানে টেম্পারেচার বেশি, এগুলো রিডিউস করাটাই হচ্ছে আপনার মানে একটা অন্য একটা কৌশল, যেটা আমি এখন আসলে না গবেষণা করে বলা ঠিক হবে না। আচ্ছা, যেহেতু এখন আপনি কাজ করছেন, গবেষণা করছেন, তো ওটা যেখানে যাচ্ছিলাম যে এখানে আপনার যে গাছ রোপণ না, শুধুমাত্র গাছ রোপণ করলে আমার প্রেফারেন্স থাকে যে আমি সিটি অফ ফিনিক্স একটা মনে করে, সেই মনে করার সাথে আপনার হাউস হোল্ডের যারা মালিক, যারা বাড়ির মালিক বা যারা বাড়িতে থাকছে, তারা কি একই রকম কিছু মনে করেন কিনা, সেখানে ইনসেন্টিভ আছে কিনা, আমি কেন গাছ লাগাবো, আমার কি প্রয়োজন পড়েছে আর কি এটা, অথবা আমি গাছ লাগাচ্ছি আমার প্রতিবেশী লাগাচ্ছে না, প্রতিবেশী না লাগালে সেটা কি হবে, আবার একটা বাড়িতে একটা গাছ লাগালে কি লাভ আছে, কটা লাগবে, তো কোয়ান্টিফিকেশন, এখানে কি দুটো গাছ প্রয়োজন, বাড়ির সাইজ, কোন কর্নারে হবে, এগুলো সাইন্টিফিক্যালি আপনার বিভিন্ন এক্সপেরিমেন্ট করে ডেভেলপ করতে হয় কি এটা। এটাই বলতে পারেন যে একেবারে ইনিশিয়াল স্টেজে, আমি পিএইচডি মাঝামাঝি আছি, এই অবস্থায় আছে এখন এখানে। স্যার, জলবায়ু নীতির যে ব্যাপারটা সেটা বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, সাংঘর্ষিক জায়গাটা কি এখানে? সাংঘর্ষিক জায়গা খুব একটা আছে বলে মনে হয় না আমার কাছে। যেটা হলো যে আমাদের ওই যে আপনার ধরুন আমরা নীতিতে খুব ভালো, মানে আমাদের আসলে নীতি তৈরি করার আগে চিন্তা করা প্রয়োজন যে সমস্যাগুলো আপনার ধরুন যে
বর্তমানে বা তৈরি করা একটা নীতি যে ছিল সেটাকে আপডেট করতে পারে কিনা। আচ্ছা। যেমন বাংলাদেশে আপনার এই যে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন পলিসি, সেখানে আপনার মানে এখন তো বিসিসি এসিপি ছিল, জি। বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান, তারপরে সেখান থেকে হয়েছে ন্যাপটা আবার অনেকটাই নতুন। তো এখন যেটা হতে পারতো যে বিসিসি এসিপি থেকে ন্যাপ হয়েছে, সেটা কতটুকু আপনার আমি ন্যাপ না করে আমি বিসিসি এসিপি কে আপডেট করতে পারতাম, মানে স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যানকে আমি আপডেট করতে পারতাম কিনা। তো এইটা হলো যে হ্যাঁ, আমাকে মানে নীতি তৈরি করার আগে চিন্তা করতে হবে যে এটা আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য। আপনার ধরুন যে লিমিটেড রিসোর্স, এই মানে স্বল্প সম্পদ দিয়ে আপনি এটা বাস্তবায়ন করতে পারবেন কিনা। আমরা এই ধরনের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে একটা লম্বা মানে একটা প্রত্যাশা থাকে যে আমাদের উন্নত বিশ্ব আমাদেরকে সহায়তা করবে। তো আপনি দেখবেন যে বাংলাদেশে কিন্তু একটা মানে বড় মানে অনেকেই আছেন যারা জলবায়ু বিশেষজ্ঞ এবং অ্যাক্টিভিস্ট, তারা দাবি করছেন ক্লাইমেট জাস্টিসের কথা বলে। ইনজাস্টিস ইজ অলরেডি উইদিন দ্য কান্ট্রি। আপনি আপনার দেশের ভেতরে জাস্টিস না করে আপনি হচ্ছে যে দাবি করছেন যে তাদেরকে টাকা দেওয়ার জন্য, উইচ ইজ ভেরি মাচ ভ্যালিড, কারেক্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখনকার কনটেক্সটে বিশ্ব যে পরিবর্তিত হয়ে গেছে, যেমন ধরুন যে আপনার একটা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মানে বিভিন্ন জায়গা থেকে ফান্ড প্রত্যাহার করেছে, তাদের যুক্তি আছে এখানে, ক্লাইমেট চেঞ্জের বিভিন্ন পোর্টফোলিও থেকে ফান্ড প্রত্যাহার করেছে, তাদের যুক্তি আছে এই প্রশাসনের, সেটা নিয়ে কিছু বলবো না। কিন্তু তাহলে এই ফান্ডটা কোথা থেকে আসবে? ইউরোপের থেকে আসবে? ইউরোপে কোন দেশ থেকে আসবে? তারা কি আসলে শুধু কমিটমেন্টেই থাকবে, নাকি আপনার হচ্ছে যে এটা আসলে কতটুকু আমরা পেতে পারি? সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে প্রথমেই আমাদের লক্ষ্য হওয়া উচিত আমার নীতি, আমার সমস্যা, আমার সম্পদ, এটাকে সমন্বয় করে যাওয়া আগে। এটা শুধু একটা নীতি তৈরি করলে সেটা আপনার নীতিটা ওই যে একসময় রেফ্রিজারেটর না ডিফ্রিজে ঢুকে যায় আর কি, এটা ফ্রোজেন থাকে আর কি। এটা আপনি এরকম অনেক কিছু পাবেন আর কি, ক্লাইমেট চেঞ্জ নিয়ে বলেন, গভর্নেন্স নিয়ে বলেন, বিভিন্ন মিনিস্ট্রি বিভিন্ন প্রোগ্রাম নিয়ে বলেন, আমাদের নীতিতে কোনো সমস্যা নেই, একদমই খুবই তাই। ভালো। স্যার, আপনার গল্পগুলো থেকে আসলে আমরা ভাবনার একটা নতুন দুয়ার উন্মোচন করতে পারছি। স্যার, আপনি গবেষণাও করছেন এবং পড়াশোনাও করছেন একই সাথে। অভিবাসী নীতি যদি আমরা বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ক্রাইসিস সেখানেও রয়েছে। একটু যারা গবেষণা করতে যেতে চায় ভবিষ্যতে, তাদের জন্য যদি কিছু বলার থাকে, আমরা আয়োজনের একদমই শেষ দিকে। জি, এটা তো খুবই ভালো জায়গা নিয়ে গেছেন। সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আমি মনে করি যে বিদেশে গবেষণা করার সুযোগ আছে। সেখানে আসলে মানে আসলেই আমি গবেষণা করতে চাই কি না, সেটা এক নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি আসলে কি প্রবলেম সলভ করতে চাই। জিনিসটা আমার কাছে খুব কঠিন মনে হয়নি। আমি তো আসলে বললাম যে আমার কোনো ধরনের পাবলিকেশন ছিল না, আমার হয়তো প্রফেশনাল পোর্টফোলিওটা ভালো ছিল, কিন্তু আমি কিন্তু আপনার ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্কুল ইউএস এর যে স্কুল অফ সাস্টেনেবিলিটি, সেখানে আমাকে অ্যাকসেপ্ট করেছে আর কি এটা। তো এটার একটা প্রক্রিয়াটা হচ্ছে যে মানে মানে উন্নত বিশ্বের একটা বড় সুযোগ হচ্ছে যে ধরুন এই মধ্যবয়সে এসে পিএইচডি করছি আমি, যেটা আপনার আমাদের দেশে অনেকটাই কঠিন আর কি। তো পার্থক্যটা হচ্ছে ওখানে অপরচুনিটিস আর ওয়াইড ওপেন, যে আপনি যে কোনো বয়সে যে কোনো কিছু করতে পারেন, আপনাকে কেউ আটকাবে না, শুধু আপনাকে প্রুভ করতে হবে যে ইউ হ্যাভ দ্য কম্পিটেন্সি অ্যান্ড অ্যাবিলিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। তো যে প্রক্রিয়া এটা হয়, যেমন ধরুন যে আমি যদি এমন স্টুডেন্ট হয়ে যায় মাত্র ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে বের হয়েছি, দেন আমার উদ্দেশ্যটা হতে পারে যে আমি পিএইচডি করব অথবা মাস্টার্স করব, দেন প্রক্রিয়াটা হচ্ছে খুব সহজ, বাট একটু টাইম কনজিউমিং, একটু সময় দিতে হয়। যে আমার গবেষণার লক্ষ্যটা কি, সেই একই ধরনের গবেষণা কোন প্রফেসর কোন বিশ্ববিদ্যালয়ে করছেন তাকে ফাইন্ড আউট করা, তাকে রিচ আউট করা এবং তাকে বলা যে আমি তোমার এই পেপারটা পড়েছি, এটা পড়ে আমার ভালো লেগেছে, তোমাকে এর সাথে এই বিষয় নিয়ে বাংলাদেশের কনটেক্সটে অথবা তোমার কনটেক্সটে আমি এটা নিয়ে ফার্দার রিসার্চ করতে চাই। মানে ইট ক্যান বি লাইক, মানে ধরুন যে মানে আই ক্যান স্টার্ট উইথ মেকিং এ লিস্ট অফ 15-20 ইউনিভার্সিটিস, অ্যান্ড দেন প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে 3-5 প্রফেসরকে আমি লিস্ট ডাউন করলাম, দেন তাদের লিটারেচারগুলো পড়লাম, পড়ে হচ্ছে তাদেরকে আমি অ্যাপ্রোচ করলাম। এতে হয় কি যে আপনি হয়তো 20টা ইমেল করার পরে আপনি উত্তর পাবেন একটা ইমেলে, অথবা নাও পেতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমি দেখি যে আমাকে যারা অ্যাপ্রোচ করেন বলে যে আপনার কোন প্রফেসরের কাছে ফান্ড আছে, এটা হচ্ছে শর্টকাট ওয়ে। এটা তো হয় না আসলে। আপনার তার মানে হচ্ছে যে আমি ফান্ডিং দেখে যাব। তো ব্যাপারটা হতে পারে যে এখানে আমি কি করতে চাই, কোন প্রফেসরের সাথে আমার কাজের মিল আছে,
কোন ইউনিভার্সিটিতে, এটা তাকে ইমেল করা। কাজটা সোজা কিন্তু একটু আসলে সময় সাপেক্ষ, সময় আর এর দিতে বাইরে তো হবে। বিভিন্ন ধরনের স্কলারশিপ তো আছেই। একদমই তাই, একদমই তাই স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সেই সাথে আপনার পিএইচডির জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। অনেক ভালো থাকবেন স্যার। আপনাদেরকেও ধন্যবাদ, দোয়া করবেন যেন শেষ করতে পারি।